আজ আমি আপনাদের উত্তর চব্বিশ পরগনা হৃদয়পুরের মধ্যে খুব সুন্দর একটি মন্দির প্রণব কন্যা সংঘের দর্শন করাবো। এটি হলো একটি সামাজিক, সাংস্কৃতিক, জনহিতকর ও আধ্যাত্মিক সংগঠন যা 1971 সালে প্রতিষ্ঠিত হয়। এখানে পোশাক ডিজাইন, বুনন এবং কম্পিউটার দক্ষতার উপর কোর্স করানো হয়। এখানে ইংলিশ মিডিয়াম ও বেঙ্গলি মিডিয়ামের স্কুলও আপনারা দেখতে পারবেন। এছাড়া এখানে দাতব্য চিকিৎসালয় পরিচালনা করা হয়ে থাকে এবং শারীরিক সুস্থতার জন্য যোগব্যায়ামের ক্লাস আয়োজন করা হয়। এছাড়া এই মন্দিরে প্রতিদিন দুপুরে সাধারণ দর্শনার্থীদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়, যা আপনারা বিনামূল্যে পেতে পারেন। মর্নিং, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম একদম সম্পূর্ণ নতুন জায়গায়। আর এটাই একটি মন্দিরও বলতে পারেন, আপনারা আশ্রমও বলতে পারেন, কারণ এই মন্দিরের আন্ডারে কিন্তু ছোট বাচ্চাদের পড়ানোর জন্য স্কুলও আছে এবং তাদের টিউশনের জন্য আলাদা জায়গা রয়েছে। সেইগুলো আমি আপনাদের সম্পূর্ণ সবিস্তারে দেখাবো। আর এছাড়া আপনারা এই মন্দিরে আসবেন কি করে বা এখানে ভোগ প্রসাদের যে ব্যবস্থাটা আছে সেগুলো আমি আপনাদেরকে ডিটেলসে দেখাবো এই ভিডিওতে। চলুন তাহলে প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই মন্দিরে আপনারা পৌঁছাবেন কি করে, তারপরে এক এক করে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো, যাতে বাড়িতে বসে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। চলুন তাহলে যাওয়া যাক। আজকে আমি এই মন্দিরে এসেছিলাম ট্রেনে করে, আর এই মন্দিরে কিন্তু ট্রেনে আসার রাস্তাটা সত্যিই খুব সহজ। আপনারা যদি শিয়ালদা থেকে ট্রেনে আসেন সেক্ষেত্রে আপনাদের নামতে হবে হৃদয়পুর। বারাসাতগামী যে কোনো ট্রেনে উঠে আপনারা খুব সহজেই 40 থেকে 45 মিনিটের মধ্যে হৃদয়পুর স্টেশনে নেমে যেতে পারবেন। আপনাদের সুবিধার জন্য বলে দিই, হৃদয়পুর স্টেশনটা হলো বারাসাত স্টেশনের ঠিক আগে এবং মধ্যমগ্রাম স্টেশনের ঠিক পরে। এখন আমি হৃদয়পুর স্টেশনে নেমে গেছি। আর আমি যেহেতু বিরাটির থেকে উঠেছিলাম, বিরাটির থেকে হৃদয়পুর আসতে মোটামুটি 20 মিনিটের মতো সময় লাগলো, কারণ 5টা স্টপেজ। চলুন আমি এই রেলের যে ওভারব্রিজটা রয়েছে সেখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে পুরো স্টেশনটা দেখানো যাবে আর আপনাদের বুঝতেও সুবিধা হবে। চলুন তাহলে ওভারব্রিজের ওপরে উঠে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি হৃদয়পুর স্টেশনে নেমে কোন দিক থেকে আপনাদের যেতে হবে। আর হৃদয়পুরের যে স্টেশনের ওভারব্রিজটা রেলের, সেখান থেকে আপনাদের দেখাচ্ছি, তাহলে কি বুঝতে সুবিধা হবে। এই যে দেখুন, এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম আর এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। আপনারা যদি শিয়ালদা থেকে আসেন সেক্ষেত্রে আপনাদের বারাসাতগামী যে কোনো ট্রেন ধরে হৃদয়পুর নামতে হবে। আর হৃদয়পুর বারাসাতের আগের স্টপেজ, ওখানে নেমে এই যে সামনে এখান থেকে কিন্তু একটা বাঁ দিকে বেরোনোর জায়গায় আছে, এদিকে একটা আছে আর একটু সামনের দিকে আছে, ওখান থেকে আপনাদের বেরিয়ে যেতে হবে। কোন দিক থেকে যেতে হবে সেটা আমি আপনাদেরকে আর একটু সামনে নিয়ে দেখাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। আপনাদের যে জায়গাটা দেখালাম ওটা হচ্ছে ওভারব্রিজ, এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম আর এইদিকে হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। এদিক দিয়ে এই যে সোজা চলে এসছে, এখান থেকে এই যে নামার রাস্তাটা আছে, এখান থেকে নেমে সোজা চলে গেলে আপনাদেরকে আরেকটু আগে নিয়ে আমি দেখাচ্ছি, সেখান থেকে আপনাদের যেতে হবে, তাহলে সুবিধাটা হবে। আপনাদের আমি জুম করে হৃদয়পুর স্টেশনটা দেখাচ্ছি। এই যে সোজা হৃদয়পুর স্টেশন দেখাচ্ছে, যেখান থেকে আপনাদের আমি নামতে বললাম, ওখান থেকে সোজা হেঁটে চলে আসতে হবে। এসে আপনাদের এইখানে একটা টার্নিং পাবেন। আপনারা যখন এই টার্নিংটা ক্রস করবেন আপনাদের চোখে পড়বে প্রণব কন্যা সংঘের যে মূল তোরণ বলতে পারেন আর গেট বলতে পারেন, সেই গেটটা। তো আমরা সামনের দিকে একটু এগিয়ে যাব। আপনাদের আমি জুম করে দেখাচ্ছি, দেখুন একদম কিন্তু এই টার্নিংটা ক্রস করলেই কিন্তু সামনের দিকে একটু এগিয়ে আসলেই এই গেটটি আপনারা দেখতে পাবেন। আশা করি আমি আপনাদের যেই রাস্তাটা দেখালাম আপনাদের মনে একটু আইডিয়া চলে আসলো আপনারা স্টেশন থেকে নেমে এই প্রণব কন্যার সঙ্গে কি করে পৌঁছাবেন। চলুন তাহলে এবার আমি আপনাদের ভেতরের দিকে নিয়ে যাচ্ছি ও ভেতরে গিয়ে আপনাদের চারিদিকটা ঘুরে ঘুরে দেখাবো এবং এই মন্দিরের ইতিহাসও আপনাদেরকে কিছুটা শোনাবো। আর আপনাদেরকে এইখানে যাবতীয় জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের আমি প্রথমেই বলেছিলাম এখানে দাতব্য চিকিৎসালয় আছে। তো এই বোর্ডে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে কবে কোন ডাক্তার বসে, সেই চার্টটা আপনারা চাইলে ভিডিওটা পজ করে একবার দেখে নিতে পারেন। একটা আপনাদের মনে আইডিয়া চলে আসবে এই চার্টটি দেখলে কবে কোন ডাক্তাররা বসেন। এইখানে গাছগুলো দেখুন, এত বড় বড় গাছ দিয়ে মন্দিরের চারিদিকে ঘেরা, এত বাইরে রোদ থাকা সত্ত্বেও কিছু কিন্তু বোঝা যাচ্ছে না। আমি আপনাদের আরেকটি জায়গা দেখাচ্ছি, এখানে আমি আপনাদের পরে নিয়ে আসবো এবং ডিটেলসে জানাবো। প্রথমেই আপনাদের বলেছিলাম এইখানে কিন্তু ডিজাইনের কাজ এবং বুননের কাজ বিভিন্ন কিছু হয়ে থাকে।
তো আমি আপনাদের সম্পূর্ণ ডিটেলসে একটু পরে জানাচ্ছি, তার আগে মন্দিরটা আমি একবার আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। মন্দিরে প্রবেশ করার আগেই কিন্তু আপনারা এই বাইরে দেখুন জুতো খুলে রাখার জন্য আলাদা জায়গা পেয়ে যাবেন। এখানে কিন্তু আপনাদের জুতো খুলে রেখে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে, তার জন্য কত সুন্দরভাবে জায়গা করে রাখা রয়েছে। আর তার বাঁদিকে দেখুন এখানে কত সুন্দর বিভিন্ন প্রজাতির ফুলের গাছ দিয়ে সাজানো। আর এদিক থেকে কিন্তু আরেকটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে সোজা গেলে এই মন্দিরেরই আন্ডারে যে স্কুলগুলো রয়েছে, যেমন ইংলিশ মিডিয়াম স্কুল, বেঙ্গলি স্কুল, সেদিকে যাওয়া যায়। আমি আপনাদেরকে সেদিকে একটু পরে নিয়ে যাচ্ছি। আমি আপনাদের মন্দিরের চারিদিকটা ঘুরে দেখালাম। মন্দিরটা খুব সুন্দর, আর চারিদিকে এত সুন্দর সুন্দর বিভিন্ন গাছ দিয়ে সাজানো। আর এই জায়গাটা কিন্তু মানে এত শান্ত নিরিবিলি, আপনারা হয়তো ভিডিওতে কিছুটা বুঝতেই পাচ্ছেন। এবার এই মন্দিরের আন্ডারে কিন্তু স্কুল রয়েছে, ইংলিশ মিডিয়াম স্কুলও রয়েছে এবং বেঙ্গলি মিডিয়াম স্কুলও রয়েছে, আর দাতব্য চিকিৎসালয় রয়েছে। চলুন আমি তাহলে আপনাদেরকে সেই দিকটা নিয়ে যাচ্ছি এবং ঘুরে ঘুরে দেখাচ্ছি, আর ডিটেলসটা তো আমি আপনাদেরকে জানাবই। আপনারা যখন মন্দিরের মূল গেট থেকে প্রবেশ করবেন তখন কিন্তু আপনারা এই জায়গাটা দেখতে পাবেন। এই জায়গাটা কিন্তু স্কুলের গ্রাউন্ড, আর এখানে বিভিন্ন খেলাধুলা হয়ে থাকে। এছাড়া বাচ্চাদের খেলাধুলার জন্য কিন্তু আলাদা ছোট একটি পার্কের মতো করে রাখা রয়েছে, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। এই জায়গাটা খুব সুন্দর লাগছে। এই পার্কের পাশ দিয়ে একটি ছোট রাস্তা গেছে এই স্কুলের ঠিক ব্যাক সাইডে, সেটি হচ্ছে এই প্রণব কন্যা সংঘের যেটি গেস্ট হাউস, সেটা এই দিকটায় রয়েছে। আর এবার চলুন আমি আপনাদেরকে স্কুলের অন্য দিকটায় নিয়ে যাচ্ছি। আপনারা আরেকটু সামনের দিকে আসলে দেখতে পারবেন এই যে প্রণবানন্দ বিদ্যা মন্দির, এটি কিন্তু প্রণব কন্যা সংঘের আন্ডারে। আর তার ঠিক পাশে যেই জায়গাটা, এখান থেকে সোজা একটু এগিয়ে আসলে এখানে কিন্তু একটি ইংলিশ মিডিয়াম স্কুল আছে। চলুন আমি সেদিকে নিয়ে যাচ্ছি। আর একটু সামনের দিকে আসলে আপনাদের চোখে পড়বে প্রণবানন্দ দাতব্য চিকিৎসালয়, আর তার ঠিক বাঁদিকে রয়েছে এখানে ইংলিশ মিডিয়াম স্কুলটা, যেটি পরিচালনা করে প্রণব কন্যা সংঘ। আমি আপনাদের স্কুলটা বাইরের থেকেই দেখাচ্ছি, তার কারণ হলো এখন কিন্তু স্কুল শুরু হয়ে গেছিলো, তার জন্য আমি স্কুলের ভেতরে গিয়ে আপনাদেরকে দেখালাম না, বাইরের দিক থেকেই দেখালাম। আর এই যে এই রাস্তাটা আপনাদের একটু আগে বলেছিলাম মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা স্কুলের দিকে গেছে, এটা হচ্ছে সেই রাস্তাটা। এইটা হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুলটা। দেখুন স্কুলটা কিন্তু সত্যি খুব সুন্দর লাগছিল। দেখুন ওপরে লেখাই আছে প্রণব কন্যা সংঘ, আর এটা কিন্তু সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল, যার পরিচালনা করে প্রণব কন্যা সংঘ। আর আমি আপনাদেরকে এখন এই মন্দিরে আবার ফেরত নিয়ে যাচ্ছি, কারণ এখানে আমি জানতে পারলাম এখানে ছোট বাচ্চাদের টিউশন চলছে। চলুন আমি আপনাদেরকে কিছুটা দেখাচ্ছি, বেশি ডিস্টার্ব করব না বাচ্চাদের।
আমি এখন আবার এই মন্দিরে ফেরত চলে আসলাম, আর একটু আগে আপনাদের বাইরেটা দেখালাম। মন্দিরে চলুন মন্দিরের ইতিহাসটাও একটু জেনে নিই। এখানে আমি মাতাজির সাথে কথা বলিয়ে দিচ্ছি আপনাদের, তাহলে কি মন্দিরের ব্যাপারে ডিটেলসে আপনাদের পুরো ইতিহাসটা আপনারা জানতে পারবেন। চলুন তাহলে কথা বলা যাক। হচ্ছে প্রণব কন্যা সংঘ। প্রণব কন্যা সংঘ এটা হচ্ছে ভারত সেবাশ্রম আদর্শে মহিলা প্রতিষ্ঠান। তো এখানে এটা বিশেষ করে একটি সন্ন্যাসিনী সংঘ। তো সন্ন্যাসিনী মায়েরা থাকেন এবং কিছু বাচ্চারা আছে এখানে, অরফেন বাচ্চা মেয়েরা আছে যাদের পিতা আছেন বা মা আছে বা কেউ নেই, এরকম অনেক দুস্থ মেয়েরা আছে। তো তারা এখানেই পড়াশোনা করে এবং এখান থেকে ছোট থেকে তারা বড় হয়। তাছাড়া আমাদের বিভিন্ন রকম কাজকর্ম চলে দুস্থ মায়েদের জন্য আছে, যারা খুব অভাবে বা যারা বিপদে পড়ে যারা আছেন তাদের জন্য এখানে কিছু দিনের জন্য তাদের এখানে রাখা সম্ভব হয়। তারপর তাদের সমস্যা মিটে গেলে বা তাদের বাড়ির সাথে আমরা যোগাযোগ করে তাদের আবার বাড়িতে দিয়ে আসা হয়। এইভাবেই কিছু কাজ করে থাকি। তাছাড়া দাতব্য চিকিৎসালয় আছে, দাতব্য চিকিৎসালয় যেটা আমি আপনাদেরকে একটু আগে দেখালাম। হ্যাঁ, তারপরে এখানে ভোকেশনাল ট্রেনিং একটা হয়, সেখানে সেলাই স্কুলের মেয়েরা সেলাই শেখ ইত্যাদি বিভিন্ন রকম কাজকর্ম এখানে চলছে। তো এটা আমাদের যেহেতু আমরা একটা ধর্মীয় প্রতিষ্ঠান, তো এখানে ধর্ম যা আমাদের পূজা পার্বণ, 3 বেলা পূজা আরতি, তাছাড়া প্রতি পূর্ণিমায় যজ্ঞ, অমাবস্যায় আমাদের আমার তাছাড়া প্রণব-কন্যার সঙ্গে কয়েকটি শাখা আশ্রম আছে, 8টি শাখা আশ্রম আছে বিভিন্ন জায়গায়, যেমন মধ্যমগ্রাম, এখানে মধ্যমগ্রাম, হাওড়া, চুচুড়া, এবং বাইরে আছে দিল্লিতে আছে, বল্লভগড়ে আছে, তারপরে হরিয়ানা ডিস্ট্রিক্টে, তারপরে বম্বেতে নালাসোপারাতে আছে, তার আন্দামানে আছে, পোর্ট ব্লেয়ারে আন্দামানে আছে ইত্যাদি বিভিন্ন জায়গা আছে, 8টি শাখা আশ্রম আছে। এইভাবে বিভিন্ন জায়গা দিয়ে বিভিন্ন মেয়েদের নিয়ে আমাদের বিশেষ করে এই কাজটা চলছে। আচ্ছা, বলছিলাম যে এই মন্দিরটি মানে কত বছর আগে তো প্রতিষ্ঠা হয়েছে? একটা আনুমানিক 1971 সালে প্রতিষ্ঠা হয়েছে, মানে অনেক বছরের পুরনো। হ্যাঁ, 55 বছর 56 বছর চলছে এখনো কিন্তু এই মন্দিরের ব্যাপারে অনেকেই জানে না। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ সবার সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন, যার কারণ অনেকেরই জানা নেই। তাহলে তাদের কাছে ভিডিওটা পৌঁছালে তারা বাড়িতে বসে দর্শন করতে পারবে এবং এখানে আসতে পারবে। আর আরেকটা ব্যাপার জানার আছে, এই মন্দিরে কি থাকার ব্যবস্থা বা ভোগ প্রসাদের কোনো ব্যবস্থা আছে, কুপনের? হ্যাঁ, কুপনের ব্যাপার নেই। এখানে যারা 10টা 10:30টার মধ্যে আসেন দুপুরে তারা প্রসাদ নিতে পারেন। আমাদের 10:30টায় দুপুরে পূজা আরতি হয় 10:30টা, সেই সময়টা তারা আসলে তারা এখানে দুপুরে ভোগ প্রসাদ পেতে পারে। আর বলছি মানে যদি কেউ মানে অনেকে আসে সেক্ষেত্রে কি ফোন নাম্বার? হ্যাঁ, মানে একদিন বা দুদিন আগে ফোন নাম্বারটা একটু যদি বলে দিতেন সুবিধা। ফোন নাম্বার হচ্ছে 8334079669। কারণ 2-3 দিন আগে একটু জানা থাকলে সুবিধা হয়। হ্যাঁ, অবশ্যই। তারপর অনেকেই এমন আছে না, অনেকে বলে যে আসবো তারপর আসে না। সব থেকে ভালো হয় মন্দিরে সকাল 10টা থেকে 10:30টার মধ্যে উপস্থিত থাকবেন, তাহলে আর কি বুঝতে সুবিধা হবে যে আপনারা উপস্থিত আছেন। নাহলে অনেকে বলে বিভিন্ন কাজকর্মে তারপর আটকে যায়, আসতে পারে না, অনেক ক্ষেত্রে হয়, এটা আমি দেখেছি। ভালো হচ্ছে ফোন করে আসাটাই হ্যাঁ, সব থেকে ভালো উপায়। আর এখানে কি রাত্রিবেলা কেউ যদি দূরের থেকে কোনো দর্শক আসে, রাত্রিবেলা থাকার কোনো ব্যবস্থা আছে? রাত্রিবেলা থাকার ব্যবস্থা মানে সেই রকম আছে, এখানে গেস্ট হাউস আছে, কিন্তু সেটা আমাদের বিশেষ অনুষ্ঠানের থাকা, অনুষ্ঠান পারপাসে সেগুলো থাকার ব্যবস্থা হয়ে থাকে। ঠিক আছে, ওইটা কি একটা দুটো গেস্ট হাউস আমাকে দেখাতে পারবেন? হ্যাঁ, ওদিকে গেস্ট তাহলে আমি আপনাদেরকে একটু পরে গেস্ট হাউস একটা দুটো রুম দেখিয়ে দেবো, যাতে মনে একটা আইডিয়া চলে আসে আপনাদের। মানে এখানে যদি থাকতে চান সেই ডিটেলসটা তো আমি আপনাদের দিয়ে দিলাম, আর রুমটাও আমি আপনাদেরকে দিয়ে দেবো। তাও ফোনে যদি থাকার ইচ্ছা হয় বা ভোগ প্রসাদের ইচ্ছা হয়, ফোনে আগে থেকে কন্ট্যাক্ট করে একটু জিজ্ঞাসা করে নিলে ভালো হয়, তাই তো? যোগাযোগ করলে ভালো। আর বলছিলাম যে আমি এখানে ইংলিশ মিডিয়াম স্কুল দেখলাম, আর যে কিছু সরকারি স্কুলও দেখলাম। এগুলো কি সরকারের আন্ডারে না ইংলিশ মিডিয়ামটা প্রাইভেট? ইংলিশ মিডিয়ামটা প্রাইভেট, আমাদেরই আন্ডারে। সরকারি স্কুলটাও আমাদেরই, জমি বিল্ডিং সবই আছে, সব মন্দিরের আন্ডারে, কিন্তু স্কুলটা পরিচালনা করছে সরকার, আর ইংলিশ মিডিয়ামটা নিজস্ব। আর এই ইংলিশ মিডিয়ামে কেউ যদি ভর্তি করতে চায় সেক্ষেত্রে কি প্রসেস আছে? ওই স্কুলে যোগাযোগ করবে। আচ্ছা, স্কুলে যোগাযোগ করলেই হয়ে যাবে, স্কুলের নাম্বারে।
ঠিক আছে, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। নববর্ষের দিন মানে পয়লা বৈশাখে হলো যজ্ঞ হয়, তারপরে নগর কীর্তনী ঠাকুরকে নিয়ে নগর কীর্তনে বেড়ানো হয়। তারপরে এই 11টার সময় এসে পূজা আরতি হয়, অনেকে প্রসাদও নেয়। এটা কোন সময় হয়? নববর্ষে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ। আর এছাড়া আর কি কি অনুষ্ঠান হয়? প্রত্যেক মাসে প্রত্যেক পূর্ণিমাতে যজ্ঞ হয়। হ্যাঁ, আষাঢ় মাস মানে গুরু পূর্ণিমা, পৌষ পূর্ণিমা, ত্রিশূল উৎসব পৌষ পূর্ণিমা, আর মাঘী পূর্ণিমা হলো গুরু মহারাজের জন্মদিন। এই 3টা হলো মাসে আমাদের সকালবেলা যজ্ঞ হয়, আর বাকি মাসে হলো বিকালে হয় যজ্ঞ। আর এখানে রথের সময় তো অনুষ্ঠান হয় না? হ্যাঁ, রথের সময় রথযাত্রা হয়, মানে রথের সময় সকালবেলা যজ্ঞ হয় শিবের ওখানে, আর বিকালবেলা জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে নগর কীর্তনে বেরিয়ে যায়, একদম জাগবঙ্গি পর্যন্ত, আবার ঘুরে নিয়ে আসা, মায়েরাও আসে, সবাই আসে। তারপরে রথের গান হয়, পূজা আরতি হয় রথে, তারপরে গুরু মহারাজের আরতি হয়ে প্রসাদ দেওয়া হয় সবাইকে। আর দুর্গা পূজার সময় আমাদের দুর্গা পূজা হয় প্রতিমা দিয়ে, মেয়েরাই করে আমাদের বলে, মেয়েরা। আর ওই যে আমাদের আবাসিক কেন্দ্র আছে হোস্টেলে, ওদের কুমারী পূজা হয়, একজন ব্রাহ্মণ মেয়ে থাকে কুমারী হয়, তাছাড়া আবাসিক মেয়েদের নিয়ে সাজানো হয়, কুমারী পূজা হয় অষ্টমীর দিন। আর অষ্টমীর দিন সবাইকে বসে প্রসাদ দেওয়া হয়। ঠিক আছে, ধন্যবাদ, নমস্কার। আর আমাদের শাখা আশ্রম আছে, এটা তো হেড অফিস। মধ্যমগ্রাম আছে, হাওড়া আছে, চুচুড়া আছে, ঝাড়সুদ্দা আছে, আন্দামান আছে, ফোর্ট ব্লেয়ারে আছেন, আন্দামানে ফোর্ট ব্লেয়ারে। হ্যাঁ, দিল্লিতে আছে সেতে বল্লভগড়ে, আর বোম্বে হলে নালাসোপারে। অনেক জায়গাতেই আছে শাখা। 8টা জায়গা। আর তাছাড়া মাতৃ নিবাস আছে, অশোকনগরে আছে, আর এই অশোকনগরে, আর মসলুমপুর। আর এখানে কি থাকার ব্যবস্থা আছে কোনো? গেস্ট হাউস আছে, যারা মানে 2-3 দিনের জন্য থাকে এখানে। বৃদ্ধাশ্রম আছে আমাদের মধ্যমগ্রাম আর চুচুড়ায় বৃদ্ধা। আর প্রত্যেক আশ্রমেই আবাসিক মেয়েরা থাকে, দুস্থ মেয়েরা, মানে এখানে থেকে তারা পড়াশোনা করে। আমাদের এখানে স্কুল আছে 5টা স্কুল, হেড অফিসে হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, আর 3টা প্রাইভেট, মানে আমাদের 2টা সরকারি আন্ডারে, হাই স্কুল আর প্রাইমারি স্কুল সরকারি। এখন সকাল 10:30টার মতো বাজে, আর তার আগের থেকেই এখানে যে স্কুল আছে আপনাদেরকে দেখালাম, স্কুলের বাচ্চারা কিন্তু এখানে আসতে শুরু হয়ে গেছে। আর অনেক বাচ্চা কিন্তু এই স্কুলে পড়াশোনা করে থাকে, যেটা আমি আপনাদের আগেও দেখাচ্ছি, আরেকবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, অনেক বাচ্চারা কিন্তু এই স্কুলে আসছে এখন। মন্দিরের মূল যে প্রসাদ রন্ধনের কক্ষটা, সেখানে কিন্তু এখন মেনটেনেন্সের কাজ চলছে, যার কারণে
আজকে কিন্তু মন্দিরের বাইরেই আমি দেখলাম এখানে রন্ধনের কাজ চলছে। আমি ছোট একটি ভিডিও আকারে আপনাদের সামনে সেটা তুলে ধরলাম। আমরা কিন্তু এখন এই মন্দিরের ভেতরে বসে রয়েছি, কারণ একটু পরেই কিন্তু এখানে আরতি চালু হবে। আমি আপনাদেরকে যখন আরতিটা হবে পুরোটাই দেখাবো, দেখবেন সত্যি খুব ভালো লাগবে দেখে। আমি এখন এই মন্দিরে আপনাদেরকে প্রথমেই বলেছিলাম এই মন্দিরের আন্ডারে কিন্তু বিভিন্ন অ্যাক্টিভিটির কাজকর্ম হয়ে থাকে। সেরকমই একটি অ্যাক্টিভিটি এখানে কিন্তু সেলাইয়ের কাজও হয়ে থাকে। তো তার ব্যাপারে ডিটেলসে আমি এখানে কিছু মিসের সাথে আপনাদের কথা বলে দেবো, তাহলে কি একটা আপনারা আন্দাজ করে নিতে পারবেন এখানে অ্যাক্টিভিটিতে যে মানে কেমন খরচা হতে পারে বা ভর্তি হওয়ার প্রসেসটা, সেগুলো সম্পূর্ণ ডিটেলসে আমি আপনাদেরকে এখন জানাবো। চলুন তাহলে দিদিদের সাথে কথা বলে নিই। নমস্কার দিদি। নমস্কার মাতাজি। বলছি আমি যে এখন মন্দিরে বা আশ্রম যেটাই আপনারা বলেন এখানে আসি, এখানে একটা অ্যাক্টিভিটির মধ্যে সেলাই কাজটা, ঠিক আছে? তো সেই সেলাইয়ের কাজটার ব্যাপারে যদি আপনারা একটু বলেন তাহলে সাধারণ দর্শকদের সুবিধা হয়। আমাদের নমস্কার, আমি কস্তুরী ঘোষ। এখানে ভোকেশনাল নেতাজি ওপেন ইউনিভার্সিটির ভোকেশনাল কোর্সটা করানো হয়। আমাদের এখানে দুজন টিচার আছে, তার মধ্যে আমি করাই এমব্রয়ডারি যাবতীয় এমব্রয়ডারি, তাতে পার্সি কাজ, বিভিন্ন স্টেটের কাজ থেকে আরম্ভ করে সমস্ত রকম এমব্রয়ডারির কাজ হয়। এছাড়া আমাদের ড্রয়িংয়ের শেখানো হয়। ড্রয়িংটা হচ্ছে কালার, ফেব্রিক, পেন্সিল রেন্ডারিং, পেন রেন্ডারিং এর ওপরে। এছাড়া আরও হচ্ছে যে আমাদের বাটিক, বাদনি এই কাজগুলো শেখানো হয়। এর সাথে আমাদের আরেকজন যিনি আছেন তিনি প্যাটার্ন প্লাস কনস্ট্রাকশন শেখান। টেলারিংয়ের যে কোর্স ইয়েটা আছে সেটা শেখানো হয়। পাঞ্জাবি, শার্ট সেগুলো আপনারা স্টুডেন্টদের থেকে জানতে পারবেন। এগুলো আমাদের করানো হয়। এটা 2 বছরের কোর্স, গ্র্যাজুয়েশন মাস্ট। যারা 2 বছরের ডিপ্লোমাটা করবে তাদের গ্র্যাজুয়েট হতে হবে। আর যারা গ্র্যাজুয়েট না এইচএস, তারা 1 বছরের এই ডিপ্লোমাটা নিতে পারেন। এর সাথে আমাদের যেমন ফার্স্ট ইয়ারে মেয়ে রিমা আর আমার রিমা দাস আর সেকেন্ড ইয়ারে সাথী ঘোষ, আর আমাদের কোঅর্ডিনেটর আছে, উনি এইসব দেখেন। মৌমিতা কেমন লাগছে মানে এখানে কাজকর্ম করে? এখানে আমি সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, আমার এটা লাস্ট ইয়ার। তো এখানে ভালোই কাজ শেখানো হয়। এমব্রয়ডারির থেকে কাপড় কাটিং করানো হয়, কাপড়ের কোয়ালিটি কী, কোনটা ফ্যাব্রিক কত ধরনের হয় সেটা শেখানো হয়। বাঁধনি, বাটিক, তাছাড়াও কালার করা,
মেশিন কিভাবে চালাতে হয় প্রথম থেকে একদম। এখানে তো অনেক মেশিন আছে, যেটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এই যে এখানে অনেক মেশিন আছে, এছাড়া আলাদা একটা রুম রয়েছে, সেখানেও কিন্তু শেখানো হয়, তাই তো? একদম। আলাদা একটা রুম রয়েছে, সেখানে আমি পরে আপনাদেরকে নিয়ে শুধু যাবো। তাই না, মেয়েরা যদি প্রয়োজন বোধ করে তাদের কিছু প্রোডাক্ট তৈরি করলো, সেটা আমরা বিভিন্ন মেলাতে বিক্রি করে দেওয়ার আচ্ছা, ব্যবস্থা মেলাতে করি। যে সমস্ত স্টলগুলো বসে, একদম, সেটাও আছে, আপনারা হয়তো ভিডিওতেও দেখতে পাবেন ইউটিউবে। এখানে মামুনিও শেখায়। মামুনিও শেখান। আচ্ছা আচ্ছা। আর আমাদের এখানে আর একটা জিনিস শেখানো ইয়ে ছিল, খাদির কাজ। এখানে আগে সুতো, তুলো থেকে সুতো তৈরি করার কাজ ছিল। আগামী দিন আমাদের খাদির কাজটা আশা করছি আমাদের এর মধ্যেই ব্যবস্থা করা হবে। আচ্ছা, আরেকটা কথা জানার আছে, যদি কেউ এখানে প্রথম ভর্তি হতে চায় সেক্ষেত্রে প্রসেসটা কি আছে, যদি একটু কেউ বলে দেন। প্রথম ভর্তি হওয়ার সময় 6,500 টাকা অনলাইন পেমেন্ট করতে হবে, আর ফর্ম ফিল আপ করতে হবে, আর যাবতীয় ডকুমেন্টস লাগবে, মাধ্যমিকের মার্কশিট থেকে শুরু করে প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, বার্থ সার্টিফিকেট, এগুলো লাগবে। মানে সমস্ত সমস্ত ডকুমেন্টস ডকুমেন্টস লাগবে, ছবি। আর বলছিলাম যে মানে কত টাকা? 6,500 টাকা লাগবে। আর 3 বছরের কোর্স হবে? না, 2 বছরের 2 কোর্স। বছরের কোর্স হবে। 2 বছর যারা ডিপ্লোমা করবে তাদেরকে গ্র্যাজুয়েশন হতে হবে। আচ্ছা, আর বলছিলাম যদি একটু কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিতে পারতেন তাহলে একটু সুবিধা হতো, কারণ কেউ যদি ফোন করে জানতে চায় আচ্ছা আচ্ছা আচ্ছা। যে কোনো একটু কন্ট্যাক্ট নাম্বার একটু বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ তাহলে ম্যাম, একটু- আপনারটা বলুন। 9339164460। আচ্ছা, কটার মধ্যে ফোন করতে হবে? মানে কেউ যদি কথা বলতে চায় সেক্ষেত্রে? সকাল 10টা থেকে 5টার মধ্যে। সকাল 10টা থেকে ফোন করতে পারে, কোনো অসুবিধা নেই। আমরা যদি মিসও করে পরে আবার ফোন করে নেব। আর আরেকটা আপনার নাম্বার নাম্বারটা হচ্ছে দিয়ে 9836863141। এই নাম্বারে যখন ইচ্ছা কল করে আর কি জেনে নিতে পারে। 10টা থেকে 5টা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ওই মেয়েটি- আপনাদের- ওই মেয়েটি- আরেকজন স্টুডেন্ট এসে আচ্ছা, গেছে, স্টুডেন্ট এসে, নমস্কার। ফার্স্ট ইয়ারের বৈশাখী সরকার। বলছি এখানে শিখে আপনার কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে। মোটামুটি সবকিছু শিখে গেছেন না? না, আমাদের ফার্স্ট ইয়ার তো আচ্ছা। একটু করে আস্তে আস্তে শিখছি। আচ্ছা আচ্ছা। আপনি কত দূর থেকে আসেন আপনার? আমার বাড়ি বসিরহাট। মানে অনেক দূর থেকে স্টুডেন্ট এখানে আসে, তাই তো? মামুনি যেগুলো অনেক- শেখায়, অনেক দূর থেকে মানে আপনাদের এখানে- vocational অনেক বাদ দূর দিয়েও থেকে আরেকটা কিন্তু সেলাই student এখানে আসে। হ্যাঁ, ভোকেশনাল চাই আমাদের এই কোর্সটা ছাড়া। মামুনি আর একটা কোর্সও, Cutting, সেলাই, কাটিং, এগুলো সেলাই শেখান। ওটা সেটাও এখানে ক্লাস। মানে অল্প এডুকেশনে তাদেরকে শেখানো হয়। মানে ছোট বাচ্চা মেয়েদের এখানে হ্যাঁ, হ্যাঁ। বাচ্চা নাই, ওটা 16 থেকে মোটামুটি 16 বছর থেকে যে কোনো বয়সে 40 বছর 45 বছর খুবই সামান্য, মানে মানে কেউ যদি অল্প পড়াশোনা শিখে থাকে সেক্ষেত্রে, তাই তো? মানে এমনও হয়েছে যে কিছুই লেখাপড়া জানে না, তাকে হাতে খড়ি দিয়ে 1 2 শিখিয়ে 1 2 শিখিয়ে যোগ বিয়োগ শিখিয়ে তাকেও পর্যন্ত সেলাই শেখানো। আমরা আসলে ফিগার মাপে করা হয় তো, তাকে যে 1-এ 4 ভাগ 6 ভাগ 8 ভাগ করে তাকে মানে ট্রেনিং করানো হয়, মানে ফিগারের মাপটা তৈরি করানো হয়। তার ফলে যে কোনো এডুকেশান বিএ পাস এমএ পাস পর্যন্তও আসে, আবার 1 2 পড়াও শেখে। মানে সব রকম এডুকেশান লোকেরা এখানে ট্রেনিং পায়। আর এই নেতাজি ওপেন ইউনিভার্সিটির এই যে কোর্সটা, এটা আমাদের এখানে 16 সাল থেকে শুরু হয়েছে। তো 16 সাল থেকে শুরু হয়েছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট মেয়েরা আসে, বেশিরভাগ বিএ এমএ বিভিন্ন ধরনের মানে ওদের এডুকেশান থাকে, অনেক ডিগ্রি অনেক কিছু নিয়েই মেয়েরা এখানে ঢোকে। এবং এর উপরে আগে এসিসি চালু ছিল, যাতে স্কুল সার্ভিস কমিশনে বসতে পারে, সেই সুযোগটাও আছে। এখন নতুন সরকার যদি আবার চালু করে তাহলে এদের ভবিষ্যৎটা ভালো হতে পারে, এখন সেটা তাদের উপরে নির্ভর করে। কিন্তু মানে কর্মশিক্ষার উপরে এদের চাকরিও হয়েছে, এখান থেকেও চাকরিও পেয়েছে। মানে কারিগরি শিক্ষা করেন, ভোকেশনাল ট্রেনিং নেওয়ার পরে এরা 2 বছর কোর্স করে সার্টিফিকেটের উপরে এরা চাকরি করছে। দুস্থ মায়েদের মেয়েদের যারা তারা একটু স্বাবলম্বী হতে পারে, কারণ সকলে তো আর চাকরির ভাগ্যে জোটে না। তো চাকরি না হলেও তারা নিজের পায়ে দাঁড়িয়ে
এই দুর্যোগের দিনে নিজে নিজে ইনকাম করে নিজে স্বাবলম্বী হয়ে কিছু নিজেদের সাংসারিক আর্থিক সহায়তা করতে পারে সংসারে, এই সুবিধাটা এখান থেকে পায় আর কি। এই বলে শেষ করছি। 2 বছরের কোর্স 21,000 করে 21,500 টাকা দিতে হয় মোট। স্টুডেন্টদের মোট। আপনাদের কিন্তু একটু আগে আমি আলাদা রুম দেখালাম, আর এইটাও কিন্তু আলাদা একটা রুম রয়েছে যেখানে অনেক স্টুডেন্ট যখন হয়ে যায় তখন পরীক্ষার সময় এই রুমটাতে ব্যবহার করা হয়, তাই তো? আর এখানেও কিন্তু সেলাইয়ের কাজকর্ম এবং বাদবাকি যে সেলাইয়ের ব্যাপারে কাজকর্ম যেগুলো আর কি ওনারা বললেন সেই কাজগুলো কিন্তু এখানেও হয়ে থাকে। এখানেও কিন্তু অনেক বড় রুম রয়েছে আর অনেক কিন্তু সেলাই মেশিনও রয়েছে। একটু আগে কাজ করছিলেন ওনারা, যেহেতু আমি এখন ভিডিও করছি তার জন্য সব এক জায়গায় একটা রুমে আমি নিয়ে ওনাদের বসতে বললাম যাতে সুবিধা হয় দেখাতে। আর এটা দেখুন, এই যে ব্যানারটা, এখানে সমস্ত কিছু ডিটেলস আপনারা পেয়ে যাবেন। এছাড়া ফোন নাম্বার থেকে শুরু করে অ্যাড্রেস সব কিছু এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাছাড়া আমি যেই ফোন নাম্বারটা আপনাদেরকে বললাম সেইখানেও কিন্তু আপনারা ফোন করে ডিটেলসে জেনে নিতে পারেন। চলুন তাহলে এবার আবার মন্দিরের দিকে যাওয়া যাক, কারণ এখন কিন্তু ভোগ প্রসাদের টাইম হয়ে এসছে আর ওখানে এখন ভোগ প্রসাদ বিতরণ হবে, আমি আপনাদেরকে সেটা দেখাবো। চলুন তাহলে মন্দিরে যাওয়া যাক। আজকে কিন্তু আমাদের প্রসাদের মেনুতে ছিল যেমন 5 রকমের ভাজা ছিল, তার মধ্যে আলু ভাজা, উচ্ছে ভাজা, তারপরে কচুর শাক, এবার কিন্তু সাদা অন্ন দিয়ে গেলেন। এই মন্দিরের প্রত্যেকটি পদ কিন্তু সত্যি খেতে অপূর্ব। আমি আপনাদেরকে বলবো আপনারা এখানে আসুন, তাহলে ভিডিওতে কতটা বুঝতে পারছেন আমি জানি না, আপনাদের আসলে সত্যি খুব ভালো লাগবে। আর এবার দিয়ে গেলেন হচ্ছে ডাল। আর আমি এখানে আজকে একটা নতুন জিনিস খেলাম, সেটা হচ্ছে কাঁকরোলের মধ্যে আলু দিয়ে একটি পুর বানানো, সত্যি খেতে অপূর্ব লাগলো। আর এবার কিন্তু চলে আসলো হচ্ছে ডাল এবং তার সাথেই চলে এসেছে হচ্ছে পনিরের তরকারি, খেতে অপূর্ব লাগলো। আর এই পনিরের তরকারির পরেই দিয়ে গেলেন হচ্ছে আমের চাটনি। আমের চাটনিটা খেতে সত্যি খুব ভালো লাগছিল। এই অসময়ে কাঁচা আমের চাটনি খেতে সত্যি কার না ভালো লাগে। আর এরপরে সবার শেষে আসলো হচ্ছে একটি রসগোল্লা মিষ্টিতে। আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আপনারা এই মন্দিরে আসুন, আপনাদের সত্যি খুব ভালো লাগবে। আর বলবো আপনারা এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে নেবেন, কারণ এখনও কিন্তু অনেকের কাছে এই মন্দিরটি অজানা রয়েছে। তাদের কাছে ভিডিওটা পৌঁছালে তারা সহজে এই মন্দিরে আসতে পারবে এবং দর্শন করতে পারবে। এতক্ষণ আমি আপনাদেরকে দেখালাম প্রণব কন্যা সংঘের মন্দির যেটা রয়েছে সম্পূর্ণ ডিটেলসে। আর এখানে কিন্তু দুপুরে প্রসাদের ব্যবস্থা আছে, সেগুলো আমি আপনাদের দেখালাম। এছাড়া এখানে কিন্তু স্কুল আছে আর বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হয়, সেগুলোও কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। আর এবার যেদিক থেকে আমি এসেছিলাম সেদিক থেকে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে তাহলে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। আর একটা কথা, আপনাদের যদি কিছু জানার থাকে আমার কমেন্ট বক্সেও কিন্তু কমেন্ট করতে পারেন, আমি অ্যান্সার দেবো।